আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। এবং আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা অতিথিদেরকে নিয়ে সঙ্গে নিয়ে কথা বলি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে অতিথিরা সংযুক্ত হয়েছেন। ১ম এ পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। প্রফেসর ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জি। দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জাতিসংঘ হতে একটি পুরস্কার পেয়েছেন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর এই অর্জনে বাংলাদেশে এটি একটি গোলস নির্ধারণ করা হয়েছে সারা বিশ্বের বিভিন্ন দেশের জন্য। তারা নিজেদের যে ডেভেলপমেন্ট করছে প্রতিটা দেশ তাদের এই উন্নয়নকে কতটুকু টেকসই করতে পারছে, সেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে দেশগুলো এবং তারই সাথে কাজ করছে জাতিসংঘ। এবং সেই উন্নয়নে বাংলাদেশের যে উন্নয়নের জোয়ার বইছে, সেই জোয়ার বোয়া দেশ উন্নয়নের বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু পুরস্কৃত হয়েছেন এবছর। এবং সেই বিষয়টা নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে চাই। প্রফেসর ডক্টর আইনুল ইসলাম, আপনি নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন। আপনার কাছ থেকে ১ম এ আমরা জানতে চাই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এখানে কিছু টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে। এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কি হচ্ছে? আর এই টেকসই উন্নয়ন একটা দেশের জন্য কতটুকু প্রয়োজন? ১ম এ এই বিষয়ে একটু আলোচনা করে তারপরে আমরা আমাদের প্রধানমন্ত্রীর পুরস্কারের বিষয়ে যাব। ধন্যবাদ এস চ্যানেলে আজকের আলোচনায় আমাকে সংযুক্ত করার জন্য। একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের একটি অর্জন এই মাসে, গত মাসের সেপ্টেম্বর মাসের গণমাধ্যমে এসছে ২১ তারিখ প্রধানমন্ত্রী একটি প্রাইজ পেয়েছেন আর কি নিউ ইয়র্কে। তো এটার উদ্দেশ্য ছিল, যে কারণে তাকে প্রাইজটি দেওয়া হয়, সেটি হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের যে ডেভেলপমেন্টের মানে অ্যাচিভমেন্টের দিক থেকে কয়েকটি দেশ বেশ এগিয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ৩টা দেশের কথা উল্লেখ করেছেন সেখানে। তার মধ্যে বাংলাদেশ, আইভরি কোস্ট এবং আফগানিস্তান। সেখানে ১ নম্বরই আছে বাংলাদেশ। এখন এই সাস্টেনেবল গোলসগুলো আসলে একটু যদি আমি ব্যাকে যাই, যে আমাদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের আগেই আরো একটি মানে কার্যক্রম ছিল, প্যাকেজ ছিল, যেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। সেখানে ২০০০ থেকে ২০১৫ টার্গেট ছিল। তা যে উদ্দেশ্য নিয়ে এই এমডিজি করা হয় সেটা কিন্তু খুব ভালো একটা ফলাফল দিয়েছিল, এবং ওইটার কারণেই মূলত যে ওইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তার সঙ্গে আর কিছু যুক্ত করে, যেটাকে টেকসই কথা বললেন, সেই টেকসই উন্নয়নটাকে সামনে রেখে এবং আরো কিছু, অর্থাৎ ৮টি গোল এবং পরবর্তীতে আরো ৯টি, তাহলে হচ্ছে ১৭টি গোল গোল নির্ধারণ করা হয়। এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ছিল ২১টি টার্গেটস, আর এই সাস্টেনেবল ডেভেলপমেন্টে ১৬৯টি গোলস সেখানে মানে কি বলে টার্গেট করা হয় আর কি। তো সেইগুলো নয়, অর্থাৎ একটা বিশ্ব বলবো শান্তি এবং সমৃদ্ধি, বিশ্বকে মানে শান্তি এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই গোলগুলো নির্ধারণ করা হয়। সেখানে বিশেষ করে জলবায়ু এবং দারিদ্র্য এবং স্বাস্থ্য, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই কিন্তু সারা বিশ্বে একটা পরিবর্তন নিয়ে আসার জন্যই কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর মূল উদ্দেশ্য। সেই আমাদের যে যাত্রা, সেই যাত্রায় বাংলাদেশ ইভেন কোভিডের সময়ও কিন্তু ভালো পারফর্ম করেছে, এবং এই কারণে কোভিডের আগের পারফরমেন্স এবং কোভিডের সময় বিশেষ করে কৃষি ক্ষেত্রে, ইভেন স্বাস্থ্য এবং আমাদের এক্সপোর্ট বা জিডিপি গ্রোথের ক্ষেত্রে অন্যান্য দেশ যেখানে নেগেটিভ, সেখানে আমাদের দেশ পজিটিভই ছিল বলতে গেলে। সেখানে এই অর্জনগুলো এবং অতীতের অর্জনগুলো সহ প্রধানমন্ত্রীকে এই যে সংস্থাটি, যেটি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, যেটা ২০১২ সালে একটা জাতিসংঘের একটা প্ল্যাটফর্ম, সেখানে এই কি বলে এই প্ল্যাটফর্মটা করা হয়। এবং সেখানে একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং কি বলে উন্নয়ন কৌশলবিদ যাকে বলি, যে জেফরি ডি
স্যাক, তার নেতৃত্বে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়, মানে অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা মূলত যে সাস্টেনেবল ডেভেলপমেন্টে যেসব দেশ যুক্ত আছেন তাদের এক্সপেরিয়েন্স গুলোকে অন্যান্য দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া, বিশেষ করে সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে। তো সেখানে এই আমাদের প্রধানমন্ত্রীকে দেওয়া হয় বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি স্বরূপ। এবং তাই একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে জুয়েল ইন দ্য ক্রাউন অফ দ্য ডে, অর্থাৎ এটা সেই দিন, ওই দিনটাকে এভাবে আখ্যায়িত করা হয় যে জুয়েল ইন দ্য ক্রাউন অফ দ্য ডে। সুতরাং আমাদের যে বিখ্যাত এসডিজি, অর্থনীতিবিদ আপনি যে যার নাম বললেন স্যার, যে আপনি যে সঞ্চালকের জেফরি নাম টি, বললেন সেই অনুষ্ঠানে জেফ্রি ডি, উনি কিন্তু শেখ হাসিনাকে উদ্দেশ্য করেই বলেছিলেন যে আজকের দিনটা জুয়েল ইন দ্য ক্রাউন অফ দ্য ডে। মানে শেখ হাসিনাকেই উনি এই মানে উনি নিজে থেকেই শেখ হাসিনাকে এই উপাধিটাতে দিয়েছিলেন এবং বলেছিলেন, আমি একটু যোগ করি স্যার আপনার সাথে, আপনি উনি নিজে থেকে কিন্তু বলেছিলেন, আপনি যেমনটি বলছিলেন যে করোনা মহামারীর মধ্যেও আমাদের দেশ ভালো করেছে, জিডিপি বা অন্যান্য রেটিং গুলাতে বা প্রোগ্রেসের ক্ষেত্রে আমরা ভালো করেছি। এবং তিনি কিন্তু উল্লেখ করেছিলেন সেখানে উনার ওই বক্তব্য, ওই কথায়, যখন তিনি শেখ হাসিনাকে ওই নামে ও উপাধিতে ভূষিত করেছিলেন, তখন তিনি কিন্তু বলেছিলেন যে এই কোভিড এর মধ্যেও তিনি শেখ হাসিনার নেতৃত্বে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ব্যাপারে বাংলাদেশ কাজ করে গেছে। এই কোভিড এর মধ্যে যেটা পৃথিবীর অন্যান্য দেশে, অনেক উন্নত দেশেও সম্ভব হয়নি, সবকিছু থমকে গিয়েছিল, সেখানে বাংলাদেশ সে সবকিছু কিন্তু চালিয়ে গিয়েছে। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত ঘনবসতিপূর্ণ দেশ, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, এত মানুষ একসাথে গাদাগাদি করে থাকেন, সেখানে মানুষগুলোর মধ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টাও অনেকটাই উদাসীন মানুষ এই ক্ষেত্রে। তারপরেও পৃথিবীর উন্নত দেশ যারা কিনা অনেক স্বাস্থ্যবিধি মেনে চলছেন, অনেক সচেতন, সেই সকল দেশের মৃতের হার, আক্রান্তের হার বা এ পর্যন্ত হারিয়ে যাওয়া, মানে চলে যাওয়া মানুষগুলোর সংখ্যায় আমাদের দেশে কিন্তু অনেক কম। আনুপাতিক হারে নয়, শুধু সরাসরি সংখ্যার দিক থেকেও কিন্তু অনেক কম। এটা কিন্তু সত্যি একটি বিস্ময়কর ব্যাপার। যাচ্ছে তো নাকি? জি, বলুন। মিউট আচ্ছা, হয়ে গিয়েছিল। আমি জি, বলুন। বলছিলাম যে আমরা যে এই কোভিডের সময়, যেটা আপনি বলছিলেন যে কোভিডের সময় আমাদের যে আসলে কি বলবো ভূমিকা, বা প্রধানমন্ত্রী সহ দেশের যারা আসলে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তাদের যে ভূমিকা, সেটা আসলে ভবিষ্যতে আমাদের গবেষণার একটা ক্ষেত্র হবে বলে আমি মনে করি। কারণ এই মাত্র আমরা কিন্তু একবারে যাকে লকডাউন বলে বা শাটডাউন বলে, মাত্র ৩টি সপ্তাহ আমাদের বোধহয়, বলতে গেলে ৩ সপ্তাহ আমাদের মধ্যে ছিল। আর কিন্তু কখনো সেভাবে আমাদের লকডাউন বা শাটডাউন ইমপ্লিমেন্ট করা হয়নি। তা এটা যে কিভাবে, মানে একমাত্র জানি না গবেষণায় বলতে পারবেন। আমরাও এখন পর্যন্ত আমাদের কাছে একটু মানে প্যারাডক্স মনে হয় যে হাউ ইট ওয়াজ পসিবল, কিভাবে সম্ভব হলো যে এত ঘনবসতি, যেটা বললেন আপনি এক্স্যাক্টলি বলেছেন, যে এত ঘনবসতি অঞ্চলেও আমরা কোভিডে আমাদের যা আমরা অনেকেই আশঙ্কা করেছিল সেটা কিন্তু আসলে হয়নি, বাস্তবে হয়নি। আর অনেকে বলে যে এখানে অনেক কিছু ম্যানিপুলেট করে তথ্য দেওয়া হয়, কিন্তু আপনাদের মতন এত মিডিয়া, যেখানে আমার মনে হয় যে সম্ভব না, যতটা অন্য অন্য কান্ট্রিগুলোর বেলায় যতটা আমরা কি বলবো সন্দেহ প্রকাশ পোষণ করি, সেক্ষেত্রে আসলে একটা বিরল একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। নিঃসন্দেহে। আমরা এসডিজির যে গোলস গুলো আছে, সেখানে কোন জায়গাগুলোতে বাংলাদেশ ভালো করতে পেরেছে, এই বিষয়ে যদি আপনার কাছ আমি থেকে আমি কিছু বলি জানতে চাই। আমাদের কোন জায়গাগুলোতে ভালো করতে পেরেছে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের যে ১ থেকে ৩ কিংবা ৪, এই ৪টা গোল, এই ৪টা গোলের মধ্যে প্রায় ১৭টা, যদি আমি ভুল না করি ১৭টা টার্গেট আছে। ১৭টা টার্গেটের মধ্যে আমরা কিন্তু সবগুলোতেই আমরা অর্জন করেছি। কিন্তু অন্যান্য যে বাকি কত বলবো ১৪টার মধ্যে আমরা পার্শিয়ালি অ্যাচিভ করেছি। আর একটা বিষয় হচ্ছে যে যদি বলেন যে আমরা কিভাবে সম্ভব হলো, এই জায়গাটাই আমি আজকে নক করতে চেয়েছি যে আসলে কিভাবে সম্ভব হলো। আসলে প্রধানমন্ত্রীর মানে কি বলবো, আর প্রধানমন্ত্রীর স্পেশাল মানে মানে এমফাসিস দিয়েছেন এই টু ইমপ্লিমেন্ট দা কি বলে 17 গোলস। সে কিন্তু একটা ইন্টার মিনিস্ট্রিয়াল একটা কমিটি করেছেন, যারা এই আমাদের কি বলে এই গোলগুলোর অ্যাচিভমেন্ট মনিটরিং করবেন এবং সেই অনুযায়ী
সেই নির্দেশনাগুলো দেবেন। সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে কিন্তু একটা নতুন পোস্ট ক্রিয়েট করেছেন, যেটা হলো প্রিন্সিপাল কোঅর্ডিনেটর, যেটা প্রধানমন্ত্রীর দপ্তরে, সেখানে একজনকে দায়িত্ব দিয়েছেন। ইনি কিন্তু এটা মনিটর করছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের দেশে অন্যান্য দেশ যতটা করতে পারিনি, আমরা আমাদের যে 5 ইয়ার প্ল্যানগুলো আছে, সেই 5 ইয়ার প্ল্যানগুলোতে আমরা এই গোলগুলোকে ইনকর্পোরেট করেছি। সেখানে 82% আমরা ফুললি ইনকর্পোরেট করতে পেরেছি, এবং মাত্র কত বাকি থাকে, কত 3টা গোল এবং 18%, এই 18% আমরা পার্শিয়ালি ইনকর্পোরেট করেছি পলিসি ইস্যুতে। সুতরাং এটা আমাদের যে আমরা যেটা মানে আমাদের 30 সালের মধ্যে যে আমাদের অ্যাচিভমেন্ট পুরোপুরি হওয়ার মতন একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে সেখানে। আমরা বিশেষ করে এই করোনায় আমরা কিছুটা পিছিয়েছি, এটা স্বীকার করতেই হবে। এবং আগে থেকে যে চ্যালেঞ্জগুলো ছিল, যে চ্যালেঞ্জগুলো আমি পরে বলবো, যে সেই চ্যালেঞ্জগুলো কিছুটা হলেও মাত্রা যোগ হয়েছে। সুতরাং আমরা এগুলোকে যদি আমরা রিকভারি করতে পারি, আমার মনে হয় যে 30 সালের আগেই আমরা এই এসডিজি আমরা অ্যাচিভ করতে পারবো বলে আমার বিশ্বাস। জি, আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন যে যে চ্যালেঞ্জগুলো আমাদেরকে আটকে দিচ্ছে বা আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করছি। আচ্ছা, সে বিষয়ে আসি। আমরা এসডিজি নিয়ে আরো কিছু কথা বলবো। তার আগে আরো একটা ইস্যু আছে। সেই ইস্যুটা নিয়েও আমরা কিছুটা কথা বলতে চাই। আম সাম্প্রতিককালে আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু এসডিজিতে যেমন আপনি বলছিলেন যে একটা প্রধানমন্ত্রী কার্যালয়ে একজনকে মনিটরিং করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই মনিটরিং এর অভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে শুধুমাত্র প্রপার মনিটরিং না হওয়ার কারণে ওই জায়গাগুলোতে ঠিকভাবে কাজ হচ্ছে না। তো একথা কিন্তু বারবারই আসছে যে প্রপার মনিটরিং যখনই করা হচ্ছে যেই জায়গাটায়, সেই জায়গাটায় কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি। এসডিজি তেও পেয়েছি, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর ক্ষেত্রেও পেয়েছিলাম। তো আরো একটা ইস্যু রয়েছে, সেটা হচ্ছে একটা প্যারামিটার ছিল, সেই প্যারামিটারটা এখন তুলে নেওয়া হয়েছে। ইজ অফ ডুইং বিজনেস। মানে বাংলাদেশ চাচ্ছিল যে বাংলাদেশের দেশীয় যারা উদ্যোক্তা আছেন, দেশীয় যারা বিনিয়োগকারী আছেন, তারা তো বাংলাদেশে বিনিয়োগ করছেনই, করবেনই। তার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ থেকেও যাতে বিনিয়োগ আসে, সেটা সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক, বড় বড় বিনিয়োগ যাতে বাংলাদেশে আসে, বাংলাদেশে বড় বড় শিল্পাঞ্চল, শিল্প কারখানার যাতে গড়ে ওঠে, এবং বাংলাদেশের ডেভেলপমেন্টটা যাতে আরো ত্বরান্বিত হতে থাকে। এবং যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে। উন্নয়নশীল দেশ আমরা হয়েই গেছি প্রায়। আর কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। আর কিছু দূর যেতে হবে। তারপরে উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু আমরা একটা জায়গায় সবসময় কথা বলতে দেখেছি গণমাধ্যমে বা সব জায়গাতেই কথাবার্তা হচ্ছিল যে ইজ অফ ডুইং বিজনেস। বাংলাদেশে ব্যবসা করাটা কত সহজ। একজন বিনিয়োগকারী যখন এদেশে বিনিয়োগ করতে আসবেন, তার জন্য এদেশে বিনিয়োগ করাটা কত সহজ। তিনি কি আসলেন, টাকা নিয়ে থাকলেন শেরাটন হোটেলে, তারপরে পরের দিনই সবকিছু গুছিয়ে সপ্তাহখানেকের মধ্যে এদেশে ব্যবসা শুরু করার মতো অবস্থা তৈরি করে দিয়ে তিনি নিশ্চিন্তে তার দেশে ফিরে গিয়ে ওখান থেকে মনিটরিং করতে পারবেন কিনা? এরকম পরিস্থিতি আমাদের দেশে আছে কিনা? যদি হয় তাহলে কিন্তু বিশ্বের অনেক বড় বড় বিনিয়োগকারী তারা টাকা নিয়ে বসে আছেন। তারা বিনিয়োগ করতে চান, কিন্তু বিনিয়োগ করার মতো স্কোপ হয়তোবা বিশ্বস্ত জায়গা বা সুযোগ পাচ্ছেন না বিধায় বিনিয়োগ করতে পারছেন না। তো সেরকম বিনিয়োগ করার পৃথিবীর এখন অনেক দেশই কিন্তু এই বিনিয়োগ বান্ধব পরিবেশ পরিস্থিতি বা নীতি বা আইন সবকিছু করার চেষ্টা করছে। অনেক দেশই কিন্তু এই চেষ্টা করছে যাতে বিদেশি বিনিয়োগ আসে এই দেশে। বাংলাদেশেও সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছে, এবং সেই চেষ্টায় আমরা দেখেছিলাম যে ইজ অফ ডুইং বিজনেস এই র‍্যাংকিং এ বাংলাদেশ কিন্তু বস্তুতপক্ষে পেছনেই ছিল। তো এখন এই র‍্যাংকিংটা উঠিয়ে দেওয়া হয়েছে। এই র‍্যাংকিংটা যে উঠিয়ে দেওয়া হলো, প্রথম কথা হচ্ছে এই র‍্যাংকিংটা উঠিয়ে দেওয়া হলো কেন? এবং দ্বিতীয় কথা হচ্ছে এতে আমাদের কোনো লাভ বা ক্ষতি কিছু হলো কিনা? আচ্ছা, ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমিও আসলে গণমাধ্যমে দেখেছি, এবং বোধহয় ১-২ দিন পরে আর তেমন ভাবে আসেনি গণমাধ্যমে। তো আমিও জানার চেষ্টা করলাম। তো সুতরাং বাংলাদেশের জন্য আসলে ভালো মন্দ যদি বলি আমি, বরঞ্চ মন্দের দিকটাই আমি বেশি মনে করব। কারণ আমরা কিন্তু ইজ অফ ডুইং বিজনেস এই জায়গাটাতে, যেটা আমি এসডিজির কথা বললাম যে একটা গুরুত্ব দেওয়ার বিষয়, এই জায়গাটাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা
এই গত 2020 সালের যেটা আমাদের যে অবস্থানটা একটু এগিয়েছে, কিন্তু এগিয়েছে বলছে আগে 197 ছিল, এটা সেখান থেকে 168 এসছে আর কি, এই যখন বন্ধ হওয়ার আগ পর্যন্ত আর কি। এখন বন্ধ হওয়ার কারণটা কি? বন্ধ হওয়ার কারণটা এখানেও একটা মানে আমি বলবো যে ইন্টারন্যাশনাল পলিটিক্স কাজ করেছে কিছু ক্ষমতাশীল দেশের কারণে। এবং আরেকটা বিষয় এখানে, যদিও তারা যে যে কারণে বন্ধ করলো সে কারণটা দিচ্ছে যারা এটা কাজ করে, এই ডাটাগুলো বা এই র্যাঙ্কিং যারা করে, তারা 2018 এবং 2020 সালের সে র্যাঙ্কিং করতে গিয়ে কিছু ম্যানিপুলেট করেছে এবং এটা সন্দেহ প্রকাশ করেছে কিছু দেশ, এবং যার কারণে কিন্তু এটা বন্ধ করা হয়। এবং এটার কারণে আবার দেখা যাচ্ছে মানে এটা একটু এটাও হতে ছেলে পারে, খেলার মতো হয়ে গেল না? হ্যাঁ অনেকটা তাই ব্যাপারটা আর কি। কিন্তু এটা ছেলে হলো যে খেলার মতোই এই হয়ে গেল তাহলে। বিশেষ করে গ্রোয়িং কান্ট্রি গুলো, আমি যদি বলি গ্রোয়িং কান্ট্রি গুলো কিন্তু ভালো করছে, যে কোন জায়গাগুলো তার দুর্বলতা সেগুলোকে তারা আইডেন্টিফাই করে তারা অ্যাড্রেস করার চেষ্টা করছে। এবং বাংলাদেশ যদি আপনি যদি সময় আমাকে দেন, আমি বলতে পারি যে বাংলাদেশ জি, কিভাবে প্লিজ মেজার বলেন। গুলো নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সুতরাং সেই মাঝপথে এসে বাংলাদেশে কিছুটা হলেও এখন আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে, যাতে করে আমাদের এই যে প্রক্রিয়াটা চলতেছিল, আমাদের যে গতিটা ছিল, যে গতি যেন কোনোভাবেই ইন্টারাপশন না হয়। তাহলে আমাদের মনে হয় যে এটার যে মূল উদ্দেশ্য, যেটা আপনি বললেন যে বাইরের বিনিয়োগের যে একটা পরিবেশ তৈরি, তারা এসে দেখবে এখানে বিনিয়োগ করার পরিবেশ আছে কিনা, বিভিন্ন সাইট, এই সবগুলো সাইট বিবেচনা করে বাংলাদেশ সরকার কিন্তু এটাকে কমিয়ে আনা, যেটা আপনি কিছুটা অলরেডি উল্লেখ করলেন যে আগে যে একটা ডিউরেশন ছিল সেই ডিউরেশন গুলো কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। এখন ফ্ল্যাট মানে আমি বলবো একটা 7 দিনের একটা তারা কি বলবে যে টার্গেট দিয়েছে, 7 দিনের মধ্যেই বিষয়গুলো তারা সমাধান করবে। যদিও এটা কোনোটা ছিল 19 দিন, কোনোটা 29 দিন, এরকম নানান একটা কি লিমিট ছিল, সেগুলোকে কমিয়ে এখন 7 দিন করা হয়েছে। এবং সেখানে একটা কমিটি করা হয়েছে, ন্যাশনাল কমিটি ফর মনিটরিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ডুইং বিজনেস রিফর্মস। সেখানেও কিন্তু এই যে বিডার মাধ্যমে এই কমিটি করা হচ্ছে, তারা কিন্তু ইমপ্লিমেন্ট করবে যে কোন জায়গাগুলোতে বিনিয়োগকারীরা মানে অসন্তোষ প্রকাশ করছে, এই এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে কিভাবে এগুলোকে ইনকর্পোরেট করা যায়। তারপরেও কিন্তু আমি বলবো, আমরা যদি ভিয়েতনামকে আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, যে ভিয়েতনাম কিন্তু আমাদের থেকে এই ইজ অফ ডুইং বিজনেসে অনেক দূরে গিয়েছে, অনেক ভালো করছে। সুতরাং সেই অভিজ্ঞতাটুকু কিন্তু আমাদের এখন আসলে অত্যন্ত জরুরি। এবং তারা কিন্তু ওয়ান স্টপ সার্ভিস করেছে, ওয়ান স্টপ সার্ভিস। আমি মনে করি ভবিষ্যতে আমাদের বিডাকেও তো বলা হয়েছিল যে ওয়ান স্টপ সার্ভিসের মানে কিন্তু যাতে ইমপ্লিমেন্টেশন আমি পুলেল চৌধুরী আমি পাইনি। আমি 7 দিনের নিচে এইরকম ওয়ান স্টপ সার্ভিসের কথা দেখেছি, কিন্তু এটা আসলে ফাংশন করছে কিনা আমি জানি না। কারণ হলো যে আমাদের 7 দিন একটা বাইন্ডিংস আছে, এবং যে জিনিসগুলো অন্যান্য দেশে যেটা নাই, সে কি বলে করছে, সেটা আমরা কিন্তু এখনো করতে পারিনি। তবে আমাদের যেমন এনার্জির ক্ষেত্রে বিদ্যুৎ বা এই জোনগুলো, এটাতে গুরুত্ব দেওয়া হচ্ছে, এখন খুব ইজি করা হচ্ছে। কিন্তু সেই সুযোগটা আমার মনে হয় যে এই 18 এবং 20 সালের যে নানান ঘটনার কারণে এখন যে বন্ধ করলো, আমার মনে হয় যে আমরা খুব একটা যদি আমরা এই সেই গতিটাকে ধরে রাখি, তাহলে যারা ইনভেস্ট করছে, বিশেষ করে আমরা তো ভিন্নভাবে চিন্তা করতে হবে। প্রধানমন্ত্রী, আপনি জানেন যে প্রধানমন্ত্রী কিন্তু নিউ ইয়র্কে একটা মিটিং করেছে ইনভেস্টরদের সঙ্গে। এরকম করে যদি এই স্ট্র্যাটেজি গুলো যদি অন্যান্য দেশের সঙ্গে, বিশেষ করে আমি বলবো চায়না ভারত তো আছেই, এর পাশাপাশি ইউরোপ এবং আমেরিকা, তাদের ইনভেস্টরকে যদি আমাদের দেশের আকৃষ্ট করা যায়, তাহলে আমাদের এবং ইজ অফ ডুইং বিজনেস কে আরো কি বলবো শক্তিশালী মানে কমিয়ে নিয়ে, আমার মনে হয় যে তাহলে আমরা এর সুফল পাবো। জি, আপনি আমার কাছে মনে হচ্ছে কেন যেন যে ইজ অফ ডুইং বিজনেস এই জায়গাটাতে আমরা যেহেতু অনেক পিছনের দিকে ছিলাম, আ সেই জায়গায় একজন বিনিয়োগকারী খুব সহজেই আগে থেকেই বাংলাদেশে আ পরিবেশ পরিস্থিতিতে উনি কতটা সহায়ক হবে উনার জন্য, কতটা আ সাহায্য সহযোগিতা এখানে উনাকে আমাদের দেশীয় মানুষজন বা আমি দেশীয় মানুষজন বলতে চাচ্ছি যে দায়িত্বপ্রাপ্ত লোকজন উনারা কতটা সহায়তা করবেন, সেটা সরাসরি ফেস করার আগেই কিন্তু উনি ধরে নিতে পারতেন যে এই দেশ তো অনেক পেছনে।
যদিও এই দেশকে একটি রাইজিং কান্ট্রি বলা হচ্ছে, দ্রুত অগ্রগতি করছে, পৃথিবীর অনেক দেশের মডেল বলা হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু ওনারা তো এই যে র‍্যাংকিং, আমার জন্য তো সেখানে গিয়ে ব্যবসা করাটা, আমি যদি ওই শব্দটার আ অনু অনুবাদ করে বলি যে ব্যবসা করার জন্য কতটা সহজ সেই জায়গা। আমার জন্য তো ব্যবসা করার জন্য সহজ নয়, কঠিন জায়গা। তবে আমি কেন সেই জায়গায় গিয়ে বিনিয়োগ করব? এটা আগে থেকেই হয়তোবা একটা ধারণা নিয়ে নেওয়ার সুযোগ ছিল। এখন যেহেতু ওই র‍্যাংকিংটা বন্ধ করে দেয়া হয়েছে, সেহেতু নিশ্চয়ই আ বিনিয়োগকারীদেরকে আমরা যদি আকৃষ্ট করতে পারি, মানে আমরা যদি বোঝাতে পারি যে, "হ্যাঁ, আপনি আসুন। এখানে আমরা যদি ৭ দিনে না পারি, ১০ দিনে ওনাকে সত্যি, সত্যি সার্ভিস দিতে পারি। আমরা যদি সেই জায়গা থেকে কর্ডিয়াল হতে পারি, নিশ্চয়ই সেক্ষেত্রে আমরা বিনিয়োগকারী আরো বেশি আকৃষ্ট করার একটা সুযোগ রয়েছে।" কি বলেন আপনি এক্ষেত্রে? এক্সাক্টলি, একেবারে আপনি সুন্দরভাবে বলেছেন। আ এইভাবেই চিন্তা করতে হবে। তবে এখানে যেটা, এটা একটা সূচক ছিল। এই বিশেষ করে যেটা ইজ অফ ডুইং বিজনেস এর একটা সূচক এটা। এই সূচকটাও একটা ভূমিকা রাখে। যে ওই দেশে কত, ঠিক আছে এটা পিছনের দিকে। তখন চিন্তা করে। এখন ওই একটা দেখে আগে বিবেচনা করে যে আমাদের দেশের বিনিয়োগের পরিবেশটা কেমন আছে। যেটা আমি আপনাকে আগে একটু টাচ করেছি যে আমরা কিন্তু টার্গেট ফিক্স আপ করেছি যে ২১ সালে এটা 100 এর নিচে নামিয়ে আনবো। ২১ সালের মধ্যে। অর্থাৎ পার ইয়ার ১৫ এর বেশি আমরা পয়েন্ট আমরা কমিয়ে আনবো। এই একটা আমাদের কিন্তু টার্গেট ছিল। সুতরাং সেই অনুযায়ী কাজও করেছি। এখন যেটা হয়েছে যে অন্যভাবে তাদেরকে বোঝাতে হবে যে আমাদের, যেটা আপনি সুন্দর করে বললেন যে আমাদের পরিবেশ, যে জায়গাগুলোতে তাদের এতদিন যে আমি বলব যে বাধা ছিল বা অসন্তোষ ছিল, সেই জায়গাগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করে তাদেরকে বুঝিয়ে আমাদের আনতে হবে। এবং সুযোগ আছে আমাদের ইন্ডিয়া, চায়না কিংবা ভিয়েতনামের মতন জায়গায় যদি তারা ইনভেস্ট করার জন্য আসতে পারে, হোয়াই নট বাংলাদেশ? বাংলাদেশ তো ওই যে মডেল হিসেবে একটা সারা বিশ্বে কিন্তু একটা পরিচিতি পেয়ে গেছে। সুতরাং আমাদের সুযোগটা কিন্তু আমরা এখনো হাতছাড়া করিনি। আমার মনে হয় যে এটা অন্যভাবে চিন্তা করবে, যার আমরা সিম্পটম বলবো, আমি তার একটা চিহ্ন পেলাম আমরা। প্রধানমন্ত্রী এবার গিয়ে স্ব-উদ্যোগে কিন্তু ইনি সবার সঙ্গে বসেছেন এবং হয়তো বা ভবিষ্যতে অন্য যারা আছেন আমাদের পলিসি পর্যায়ে, তারা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে বাইলেটারাল হোক, রিজিওনাল হোক, যে কোনো ভাবেই হোক, তারা যেন আমাদের দেশে বিশেষ করে এফডিআই যেটাকে বলা হয়, সে এফডিআই যেন নিয়ে আসার জন্য তারা চেষ্টা করেন। পলিসি হয়তো বা তারা চেঞ্জও করতে পারেন। সুতরাং সেই দিক থেকে আমাদের একটা, যেটা বললেন সব এগিয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটাতে আমরা কিন্তু কেন এত পিছিয়ে, এবং যেটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মধ্যে একটা, যেটা এসডিজি আর এগুলো তো আসলে ইন্টারলিঙ্কড। সেখানে হচ্ছে যে করাপশন, মানি লন্ডারিং, এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আসছে কিন্তু এই জিনিসগুলো এসডিজির ক্ষেত্রে। এবং এখানেও কিন্তু যে মানে তাদের একটা কি বলবো আস্থাহীনতাও কাজ করছে, যে এখানে গেলে আমরা আমাদের মানে এই বিষয়গুলো, ট্যাক্সের একটা বিষয় আছে, সবগুলো অ্যাড্রেস করে কিন্তু একটা পরিবেশ তৈরির দিকে আমাদের নজর দিতে হবে। দেখুন, একটা বিষয় যেহেতু প্রসঙ্গটা উঠেছে একটু কথা বলি যে, একজন বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে তিনি যখন বিনিয়োগ করতে আসছেন, আপনার মনে আছে স্যার যে একটা সময় আমরা যদি একটা ব্যাংকে যেতাম, যখন সরকারি ব্যাংকগুলো ছিল আমাদের দেশে, আমরা যখন একটা ব্যাংকে যেতাম, আমরা যদি ক্লিয়ারিং এর চেক পাস করাতে যেতাম অথবা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যেতাম, সেখান থেকে একটা টাকা জমা, চেক পাস করানো, সেই জায়গায় দেখা যেত কি যে একটা আলাদা করে একটা সময় রাখতে হতো আমাদেরকে যে আজকে আমি ব্যাংকে যাব। সেইজন্য অন্য কাজগুলো আর আজকে হবে না। আজকে একটা দিনের আধা বেলা সময় আমার ব্যাংকে যেতে হবে। কারণ ব্যাংকে গিয়ে প্রসিডিউর করতে অনেকটা সময় ক্ষেপণ হতো। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে এতটা ডেভেলপ করেছি, এখন কিন্তু আমি ডেবিট কার্ড ইউজ করি। কার্ড বাদ দিলাম, আমি ব্যাংকেই গেলাম, গিয়ে আমি চেকই পাস করালাম। তারপরেও দেখা যাচ্ছে আমি কিন্তু স্পেশাল সার্ভিস নিয়ে চলে আসতে পারছি। আমরা চিন্তা করি এখন এইভাবে যে ঠিক আছে, আমি এখন মতিঝিল থেকে উত্তরা যাবো। যাওয়ার পথে আমার হয়তোবা পথিমধ্যে প্রগতি সরণিতে আমার যে ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ থেকে আমি টাকাটা তুলে নেব। দেখা গেল আমার অ্যাকাউন্ট কিন্তু চট্টগ্রাম ব্রাঞ্চের। তো এই যে একটা সুবিধা আমরা ব্যাংকিং চ্যানেলে নিয়ে এসেছি মানুষকে সুবিধা দেয়ার জন্য, সার্ভিস এটা ত্বরান্বিত হওয়া শুরু করেছে, আপনি ভালো করে মনে রাখতে পারবেন। যখন থেকে কিন্তু ৩য় প্রজন্মের ব্যাংকগুলো আসা শুরু করল। তারপর থেকে এই মানুষ দ্রুত সার্ভিস পেতে থাকলো এবং একের পর এক ব্যাংকিং এ নতুন প্রোডাক্ট আসতে শুরু করলো, নতুন ফ্যাসিলিটি আসতে শুরু করলো, ডাইমেনশন আসতে শুরু করলো এবং মানুষ আস্তে কিন্তু এট প্রেজেন্ট এসে আমরা কি করছি? আমরা কিন্তু অ্যাপ দিয়ে ব্যাংকিং করে ফেলছি। মানে অনেক সহজে আমরা এগিয়ে নিয়ে আসতে পারছি। এবং আপনি যেটা বলছিলেন যে মনিটরিং, এই
আমাদের দেশে আমরা দেখি যে যেটা বলছিলাম যে একজন বিনিয়োগকারী এসে আমরা এমনও কিন্তু টেলিভিশনে রিপোর্ট দেখেছি যে একজন বিদেশি ইউরোপিয়ান একজন বিনিয়োগকারী এদেশে এসেছেন। তিনি ২ মাস দাঁড়ে, দাঁড়ে ঘুরেছেন। তারপরে ৬ মাস পরে আবার এসেছেন। আবার তিনি ২ মাস দাঁড়ে, দাঁড়ে ঘুরেছেন। শেষ পর্যন্ত তিনি আর লগ্নি করতে পারেননি। হতাশ হয়ে ফিরে গেছেন। কিন্তু উনার ভীষণ ইচ্ছা ছিল এই দেশে তিনি বিনিয়োগ করবেন। তো এখন আমরা দেখেছি সেই দৃশ্যপট কিন্তু অনেকটা পরিবর্তন হচ্ছে। ধীরে, ধীরে হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে ৭ দিনে হয়তোবা সার্ভিস পাচ্ছে না, সেটা গিয়ে ১৯ দিন বা ৩০ দিনে গিয়ে পৌঁছাচ্ছে। তবে আমার বিশ্বাস যে এই জিনিসটাতে যদি মনিটরিং বাড়ানো হয়, শুধুমাত্র যদি মনিটরিং বাড়ানো হয় এবং কিছু দায়িত্ববান মানুষকে এখানে দায়িত্ব পালন করার জন্য, সুষ্ঠু দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দেয়া হয়। কারণ আমরা দেখেছি যে সরকারি বিভিন্ন অফিস আদালতে দায়িত্ববান মানুষ আছেন কিন্তু তারপরেও তার চক্ষুর আড়ালে অনেক কিছুই ঝুলে যাচ্ছে। কাজগুলো লেন্দি হয়ে যাচ্ছে, সময় ক্ষেপণ করছে। অযথাই সময় ক্ষেপণ হচ্ছে। সেই কাজগুলো যে কাজটা একদিনে করে দেওয়া সম্ভব, মানুষ সার্ভিসটা দেওয়া সম্ভব সেটা হয়তোবা ৫ দিনে গিয়ে ঠেকছে। সেখানে হয়তোবা এখানে কিছু, কিছু দুর্নীতি হচ্ছে, কিছু, কিছু ব্রাইব চলে আসছে। এরকম কিছু লেনদেনের বিষয় আসছে। তো এটাও আস্তে, আস্তে আমার মনে হয় কমে আসবে। আর এগুলো যদি আমরা একসাথে একটা কম্বাইনডলি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলেই মনে হয় এই সূচকটা না থাকার পরেও ফ্যাসিলিটিটা ইয়েস, আমরা নিতে পারবো। আমি এক্সাক্টলি। ব্যাংকিং সেক্টরটাকে এখানে উদাহরণ হিসেবে এইজন্য আনলাম যে আগে ব্যাংকিং সেক্টরের অবস্থা যা ছিল, একজন মানুষ ব্যাংকিং সেবা নিতে গিয়ে যেরকম ও তাকে সময়ক্ষেপণ হয়ে যেত, এখন যতটা ফাস্ট হয়েছে, এটাও নিশ্চয়ই সম্ভব হবে। এবং প্রাইভেট ব্যাংকগুলোতে এই ফাস্ট হওয়ার পেছনে আমি উ উ গিয়ে যে অভিজ্ঞতা আমার বিভিন্ন ব্যাংক থেকে, আমার কাছে যেটা মনে হয়েছে ওই যে মনিটরিং করেন ব্রাঞ্চে বসে ব্রাঞ্চ ম্যানেজার সাহেব, তিনি কিন্তু প্রপার মনিটরিং করছেন। বসে, বসে ওই সিসি ক্যামেরায় তিনি একটি রুমে বসে আছেন, যাচ্ছেন না গ্রাহকের কাছে। সিসি ক্যামেরা মনিটরিং করছেন যে একজন গ্রাহক কেন ১০ মিনিট বসে আছে? উনি তো ২ মিনিটেই সার্ভিস পাবেন। এই যে মনিটরিং, সেই মনিটরিংটা আমার মনে হয় যদি এই জায়গাগুলোতেও আমরা দেখেছি যে বিনিয়োগকারীরা বিনিয়োগ যখন করতে আসেন তখন উনারা জমি সংক্রান্ত জটিলতা থেকে শুরু করে সর্বশেষ গিয়ে একেবারে পাওয়ার মানে বিদ্যুতের সংযোগ সেখানে মানে বিল্ডিং তৈরি হচ্ছে, বিদ্যুতের সংযোগ, গ্যাসের সংযোগ বা জ্বালানি সরবরাহ এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় কোনো পরিবেশ বিভাগ থেকে কোনো ছাড়পত্র নিতে হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু ঝুলে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে। যার কারণে যেটা বলছিলেন যে ওয়ান স্টপ সার্ভিসের যে ব্যবস্থা আমার কাছে মনে হয় এবং আরো একটা জিনিস আমি ব্যাংকিং সেক্টরটাকে উদাহরণ হিসেবে নিয়ে আসতে চাই। একজন গ্রাহক যখন ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলতে যান, তখন গ্রাহককে আপ্যায়ন করা হয় চা দিয়ে। আমি প্রাইভেট ব্যাংকের কথা বলছি। আপ্যায়ন করা হচ্ছে একটি চা দিয়ে। তিনি ১ কাপ চা শেষ করতে, করতে উনার ব্যাংক অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। কিভাবে উনার সাথে অফিসার কথা বলছে, কথা বলে বলছেন যে, "আপনার বাড়ি কোথায়? আপনার ইনকাম কত? কোথায় কি লেনদেন করেন? চাকরি-বাকরি কি করেন?" এগুলো বিষয় সম্পর্কে জানতে, জানতে যখন ইনফরমেশন নেয়া হয়ে গেছে, শুধু বলছে, "স্যার এখানে সাইন করেন।" ৪-৫ টা উনার কাছ থেকে বিভিন্ন জায়গায় সাইন রেখে দিচ্ছে। ওখানে কি কথা লেখা আছে উনি ইচ্ছে করলে পড়ে নিতে পারেন। অবশ্য এমন কোনো কথা লেখা নেই যেটা গ্রাহকের জন্য গ্রাহক বান্ধব নয়। সেখানে ব্যাংকিং এর কিছু নিয়ম নীতির কথা লেখা আছে। সাইন করে তিনি চলে যাচ্ছেন। "স্যার আপনার অ্যাকাউন্টে আপনি টাকা জমা দিয়ে দেন।" উনার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে কিনা অন প্রসেসিং অ্যাকাউন্ট ক্রিয়েট হতে কিন্তু উনার ওই অন প্রসেসিং অ্যাকাউন্টে টাকা জমার ব্যবস্থাও আছে ওখানে। টাকা জমার ব্যবস্থা হয়ে গেছে। উনি একটা ইনিশিয়াল ডিপোজিট দিয়ে অ্যাকাউন্ট করে ফেললেন। উনি কিন্তু চলে গেলেন। এমনও হতে পারে সাথে, সাথে উনাকে একটা ডেবিট কার্ডও দিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, "স্যার আপনি ২ ঘন্টা পরে আমাদের কল সেন্টারে কল করে ডেবিট কার্ডটা অ্যাক্টিভ করে নিবেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে।" মানে ইনস্ট্যান্ট সবকিছু হয়ে যাচ্ছে। মনে হয় আমাদের আমরা যদি এই ফরেন এফডিআই বলেন বা ফরেন ইনভেস্টমেন্ট আকৃষ্ট করতে চাই, এই জায়গাগুলোতে ওয়ান ডেস্কে একসাথে বসে যা পেপার আছে সবকিছু রেডি করে আমাদের কাছে রেডি করা থাকবে। ইনভেস্টররা আসবেন, উনারা সাইন করবেন। তারপর যদি কোথায় উনি ইনভেস্ট করছেন, কোন জায়গায় যাচ্ছেন সেই সাইটটা ভিজিট করবেন। ভিজিট করে চলে যাবেন। এরপরে আবার যখন উনার এখানে ডেভেলপমেন্ট এর কাজ শুরু হবে, আবার উনি এখানে পুরোদমে কাজ শুরু করবেন। এটা সম্ভব আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি যেটা বলেছেন সেটা কিন্তু আমাদের বিশেষ করে পলিসি মেকারদের সঙ্গে আমাদের ইকোনমিস্টদের বা যারা গবেষণা করছে তারা কিন্তু এই কথাগুলো তাদেরকে বলছে যে ওয়ান স্টপ সার্ভিসের কথাটা কিন্তু আগে এসছে এবং আপনি যে সুন্দরভাবে যেটা বলে দিলেন সেটা কিন্তু এখন কিছুটা হলো প্র্যাকটিস মনিটরিং হচ্ছে এবং এটা এই যে কমিটিটার কথা বললাম যে ন্যাশনাল কমিটি ফর ইমপ্লিমেন্টিং অ্যান্ড মনিটরিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ডুইং বিজনেস রিফর্মস, সেই জায়গাতে কিন্তু আমাদের অর্থমন্ত্রীকে চিফ করে একটা কমিটি করেছে এবং আপনি একটা কিছুদিন আগের একটা বোধহয় এক্সাম্পল আপনি দেখেছেন যে একজন ইনভেস্টর, একটা গ্রুপ ইনভেস্টর এসছে বাইরে থেকে, কিন্তু সে নারায়ণগঞ্জে যাবে স্পট দেখতে,
কিন্তু এই যে নারায়ণগঞ্জ যাওয়ার যে ট্রাফিক জ্যাম, এইটা থেকে তাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং উনি আর কিছু টেকনিক্যাল সমস্যার কথা বলছেন, কিন্তু হি ওয়াজ হ্যাপি অন দ্যাট টাইম। সুতরাং এই যে আমরা যেটা আপনি বললেন সেই কাজগুলো তো আসলে করা দরকার। এখানে কিছু আপনি তো পজিটিভ সব বললেন, যেটা কেন সম্ভব না বা ওয়ান স্টপ সার্ভিস করলে এটা সম্ভব, এর বাইরেও কিন্তু কথা আছে। আসলে আমাদের তো অভ্যাস, যাকে বলি অভ্যাস, তো এক দুই দিনে চেঞ্জ করা যাবে না। এই যে এখানে একটা টার্ম ব্যবহার হয়, যেটা আমাদের অফিসিয়ালি ব্যবহার হয়, যে স্পিড মানি, যেটা আমাদের ব্যাংকগুলোর মধ্যে এই জিনিসটাও কিন্তু আমাদের, আমার কাছে বিশেষ করে যে কিছুটা হলো ইনফরমেশন আছে, যে আমরা লোকাল ইনভেস্টরদের কাছে যেরকম করে স্পিড মানির টার্মটা ব্যবহার করি, বাইরের ইনভেস্টরদের কাছেও অনেকের কাছে এই ধরনের এই টার্মটা চলে আসে। তা তারা কিন্তু এটাতে অভ্যস্ত না। সুতরাং কিছু নেগেটিভ জিনিস, নেগেটিভকে অ্যাড্রেস করে সেগুলোও কিন্তু আমার মনে হয় যে সংশোধন করা উচিত। তাহলে সেই আমাদের অফিসারদেরকে আসলে অ্যাড্রেস করতে হবে। যেই অফিসাররা যেই ডেস্কে স্পিড মানির প্রয়োজন হয়, ওই জি, ডেস্কগুলোকে মার্কিং করতে হবে এবং ওই ডেস্কগুলোকে মার্কিং করে ওই ডেস্কে অ্যাপ্রোপ্রিয়েট লোক ওনাকে সেখানে মানে স্থানান্তর সেক্ষেত্রে করতে একটা হবে। শক্তিশালী মনিটরিং টিম যদি থাকে আমাদের, দুই একজন যদি এক্সাম্পল হিসেবে তাদের কোনো পানিশমেন্ট দেওয়া যায়, আমার মনে হয় তাহলে এটা আস্তে আস্তে কমে যাবে এবং বিদেশিরাও বুঝবে যে এই দেশে আসলে কি বলবো, যে কেউ পার পায় না। কিন্তু এর জন্য যে আমাদের ইনস্টিটিউশনাল কথাগুলো বলা হচ্ছে, যে দুর্নীতি দমন কমিশন এই যে ওনাদের কাজগুলো করছে এখন, কিন্তু আমার মনে হয় যে আমরা খুব একটা বেশি দূরে নেই, যে এগুলো সংশোধন করে আমরা একটা ভালো অবস্থার দিকে যেতে পারবো। এবং সরকারি ভাবেও আমার মনে হচ্ছে যে তারাও কিন্তু বেশ কি বলে, টার্গেটকে সামনে রেখেই তারা কাজগুলো করছে আর কি। জি, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে অম দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। আরো একটি বিষয় আমাদের আজকের অনুষ্ঠানে আমরা নিয়ে আসতে চাই এবং সেই বিষয়টার সাথে এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে জড়িত। আমরা দেখতে পাচ্ছি গত বছর করোনা মহামারীর আঘাতের পরেও আমাদের দৈনন্দিন জীবনের খরচ অতটা বাড়েনি। কিন্তু এবছর এসে করোনা মহামারীর আঘাত পড়েছে ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনের খরচ আমাদেরকে বাধ্য হয়ে বাড়াতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের যে রেগুলার কমোডিটিস গুলো আছে সেগুলোর কিন্তু দাম বাড়ছে। আমাদের প্রধান খাদ্য চাল, আমাদের প্রধান খাদ্য চালের সাথে যে সবজি, ডাল, মাছ, মাংস, এমনকি সয়াবিন তেল, প্রতিটা জিনিসের দাম আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। কিছু, কিছু জিনিসের ক্ষেত্রে বলা হচ্ছে যে বিশ্ব বাজারে এই জিনিসটার দাম বেড়েছে, তাই আমরা এটা ইম্পোর্ট করি, আমাদের এটার দাম বেড়েছে। কিন্তু কথা হচ্ছে বিশ্ব বাজারে কতটুকু দাম বেড়েছে? আমরা কি সেই আনুপাতিক হারেই আমাদের দেশে দাম বেড়েছে কিনা? নাকি আমরা ওই দাম বাড়ার সুযোগ নিয়ে ওখানে দাম বেড়েছে পার ব্যারেলে $১, আমরা এখানে বাড়াচ্ছি $20, এমনটা হয়ে যাচ্ছে কিনা? তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যস্বত্বভোগী বলতে আমরা একটা ওয়ার্ড বারবারই ইউজ করে আসছি আমাদের দেশে এবং আপনি জানেন যে কিছুদিন আগে আমরা দেখলাম একটা পত্রিকার প্রতিবেদনে, সেখানে বলা হচ্ছে যে উম গত ১৮-১৯ সালেও আমরা দেখতে পেয়েছি যে কৃষক তার উৎপাদিত ফসলের 60 থেকে 65% প্রাইস পেয়ে থাকেন। কিন্তু ২০২১ সালে আমরা এসে দেখতে পাচ্ছি মাত্র ১ বছরের মধ্যে এমন কি ঘটে গেল দেশে যে কৃষক সেখানে ৫০% প্রাইজও পান না, তারও নিচে নেমে যাচ্ছেন। মানে বাকিটা ওখানে যারা পাইকারি বা খুচরা বিক্রেতা ওরা হয়তোবা ১০-১৫% পাচ্ছেন, বাকিটা চলে যাচ্ছে সব মধ্যস্বত্বভোগীদের কাছে। কেন অনিয়ন্ত্রিত এই জায়গাটা আপনার অবজারভেশন এ কি বলে? আর এই মূল দ্রব্যমূল্য বৃদ্ধি এটা কি আসলে থামবে না? ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে বহু আলোচনা হচ্ছে এবং প্রত্যেকবারেই আমার মনে হয়, আমিও নিজেও এই চ্যানেলগুলোতে গিয়েছি, কথা বলেছি, একই কথা বারবার বলতে হয়। আপনি কিন্তু অলরেডি আপনার বক্তব্যের মধ্যেও কিন্তু কিছুটা কারণগুলো তো সব আপনি তুলে ধরেছেন। এবং এই জায়গাটা আমি বলবো প্রথমে, যে মনিটরিং, এই জায়গাতেও মনিটরিং এর আমাদের ঘাটতি আছে। এই জায়গাটাও, এই যে আপনি বললেন মধ্যস্বত্বভোগী বা মিডল ম্যানদের যে দৌরাত্মটা, এটা আমি বুঝি না যে এখন আমাদের এই করোনার সময় এগ্রিকালচারাল সেক্টর কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত, খুব না, ওটা খুব সামান্য ক্ষতি হতে পারে, বিশেষ করে ডিস্ট্রিবিউশন চ্যানেলে। তাছাড়া কিন্তু মানে উৎপাদনের ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন কোনো চ্যানেলে তেমন কোনো ক্ষতি হয়নি। জি। ক্ষতি হয়নি। তারপরেও কেন বাড়বে? আমি কিছুটা অনুসন্ধান করার চেষ্টা করেছি, যেমন সুগারের দামটা বা পালসের দামটা।
এটা বিশ্ববাজারে বেড়েছে। এবং আমাদের কিন্তু কিছু ওই সুগারের ক্ষেত্রে বলি, আমি সুগারের ইদানিং যেটা হচ্ছে, সুগার কিন্তু আমরা এখন বিশেষ করে কিছু সুগার মিল বন্ধ করে দেওয়া বা সরকারের সিদ্ধান্তের কারণে আমাদের বাইরে থেকে সুগারটা আনতে হচ্ছে, তারপরে এখানে রিফাইন করে। এই সুগারটা আনতে গিয়ে কিন্তু আমাদের বিশ্ববাজারে দাম কিছুটা বেড়েছে। কিন্তু যেটা আপনি বললেন যে আসলে $1 বেড়েছে, আমাদের এখানে এসে হয়ে যাচ্ছে সেটা $3, এটা তো হওয়া কাম্য না। এখানে দরকার কি? মনিটরিং দরকার। যেটা আমি ভারতেও দেখলাম যে এই দুটো আইটেম তাদের ক্ষেত্রেও এই একই অবস্থা দাঁড়িয়েছে, যে তারা বিশ্ববাজার থেকে আনছে, কারণ তাদেরও কিন্তু লোকাল প্রোডাকশনটা কমে গেছে। সুতরাং এই একটা অন্যতম কারণ যে আমরা ওই মনিটরিং জায়গাটা, যেটা সুগারের ক্ষেত্রে, পালসের ক্ষেত্রে, অয়েলের ক্ষেত্রে, এডিবল অয়েলের ক্ষেত্রে এরা কিন্তু বিশ্ববাজারে কিছুটা দাম বেড়েছে। যেটা আপনি বললেন যে এখানে এই দাম যদি বাড়ে তাহলে কিন্তু দ্রুত আমাদের বাজারের দামটা মানে বেড়ে যায়, আর যদি কমে সেটা কমতে কমতে কিন্তু আপনার 1-2 মাস সময় চলে যায়, কিন্তু বাড়াটা তাৎক্ষণিকভাবে কিন্তু মানে বেড়ে যায়। সুতরাং এই যে প্র্যাকটিসটা চলে আসছে আমাদের যারা বিজনেসম্যান, আমি ওই হেলাল সাহেবের সঙ্গেও কিন্তু আমি ডিবেট করেছি, তারা কোনোভাবেই মেনে নিতে চান না যে এখানে যারা ব্যবসা করেন তাদের কোনো ভূমিকা আছে। তারাও দোষ দিচ্ছেন কাদের? যে রাস্তাঘাটে ট্রাফিকের কারণে পরিবহন খরচ বেড়ে যায়, নানান ধরনের মিডলম্যানের কথা বলে, কিন্তু ওনাদের অবস্থান থেকে কথাগুলো উনি বলে না। গ্রোয়ার্সরা কিন্তু ঠিকই বলছে তাদের সমস্যাগুলো, যেটা আপনি বললেন যে 50% রাস্তাঘাটে চাঁদাবাজি, যেটা আমি ওই চাঁদাবাজি। শব্দটা ইউজ করি ট্রাফিকের বলতে, হ্যাঁ, রাস্তাঘাটে যে চাঁদাবাজি হয়ে থাকে, ট্রাকগুলো যখন শহরে ঢুকতে নেয় বা এক জেলা থেকে তখন আরেক জেলা পাস করতে নেয়, সেখানে একটা চাঁদাবাজির ব্যবস্থা রয়েছে। এইটার ব্যবস্থা নিয়ন্ত্রণ রয়েছে। আসলে গভর্নমেন্ট করতে পারেনি, এটা সত্য কথা। এটা এটা নিয়ন্ত্রণ সত্য এখনো কথা। সেভাবে হয়নি। এটা সম্ভব হয়নি। আমরা দেখেছি পণ্যবাহী ট্রাকগুলোর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয় তারা। এবং তো আচ্ছা। সেই যখন আপনি পরিবহন, আমার ধরুন যে আপনি চট্টগ্রাম থেকে চিনির ট্রাক আসছে ঢাকা শহরে। হুম। আগেও এখানে আপনার পরিবহন খাতে আপনি রাস্তায় হয়তোবা প্রতি ট্রাকে ৳২,০০০ চাঁদা দিয়েছেন। এখনো ৳২,০০০ চাঁদা দিচ্ছেন। আগে চিনির দামটা আপনার ইম্পোর্ট কস্ট সহ চিনির দাম পড়তো ৳৬০, আপনি বিক্রি করতেন ৳৭০। এখন ইম্পোর্ট কস্ট সহ দাম পড়ছে ৳৭০ বা ৳৬৫, আপনি বিক্রি করতে চান। আপনাকে তাহলে আপনি আগের খরচ রেখে আগে যদি ৳১০ বেশিতে বিক্রি করলে লাভ হতো। এখনো তো ৳১০ বেশিতে, তাহলে ইম্পোর্ট কস্ট এর চেয়ে ৳১০ বেশিতে বিক্রি করলে সেই একই পরিমাণেই লাভই থাকে। হ্যাঁ, কিন্তু সেটা এই আপনি তো সুযোগটা থিওরির কথা নিয়ে বললেন। আপনি তো থিওরির হ্যাঁ, কথা বললেন, যেটা হওয়ার কথা, হওয়া উচিত। হ্যাঁ। কিন্তু কিন্তু সেটা তো হচ্ছে না। এই হচ্ছে না। সুযোগটা নিয়ে উনারা সেটাকে দামটা ওই ৳৬৫ কস্টিং হওয়ার পরে ৳৫ কস্টিং বাড়লো। উনি কিন্তু এটাকে দাম বাড়িয়ে দিয়েছেন আরো ৳২৫। আরো ৳৫ বাড়িয়ে দিচ্ছে। ওই যে সুযোগটা নিচ্ছেন, যে যেহেতু দাম বাড়ছে, কত বাড়ছে সেটা আমি নির্ধারণ করি। দাম বাড়ছে এটা কনজিউমারের কাছে এই মেসেজটা কিন্তু চলে যাচ্ছে যে দাম বাড়বে এটা। কিন্তু কত বাড়বে সেটা কিন্তু তাদের হাতে। যে আগের অবস্থা বললাম, আপনার কথাটা ঠিক আছে যে গাড়ির ভাড়া ঠিক আছে, ইয়েও ঠিক আছে, কি বলবো, বা শুধুমাত্র চাঁদার পরিমাণও ঠিক আছে। আমি পরিমাণও ঠিক চাঁদাটাকে আছে। ইনক্লুড কিন্তু করেই নিলাম। কিন্তু ওখানে $1 বাড়ছে মানে $৮০ বাড়ছে ধরেন টনে, এখানে এসে গেল সেটা $10 বেড়ে গেল। কারণটা হলো এটা কিন্তু তারা ওই যে অতি মুনাফার একটা, এখন মার্কেট ইকোনমি, এটা কিন্তু আসলে এটাকে কন্ট্রোল করার জন্য সে ধরনের কিন্তু আপনার কমিটমেন্ট লাগবে। যেটা আমি বললাম, মার্কেট ইকোনমিতে যারা প্রফিট করে তাদের কিন্তু প্রফিট মোটিভটা কাজ করবেই। সুতরাং সেখানে যদি আমি সরকার, যাকে আমি মনিটর বলতেছি, তারা যদি ভূমিকা না রাখে তাহলে কিন্তু এটা কোনোভাবেই কন্ট্রোল করার, কারণ আমার আপনি কাছে জানেন। মনে হয় স্যার, জি। আপনার এই জায়গাটাতে আমার কাছে মনে হয়, দেখুন যে ব্যাংকিং সেক্টরের যে অরাজকতা, আমি আবারও ব্যাংকিং কে নিয়ে আসলাম এখানে। ব্যাংকিং সেক্টরের যে অরাজকতাগুলো আমরা গত ১ হুম। দশকে দেখেছি, সেই জায়গাটা কিন্তু এখন অনেক কমে এসেছে। তার অনেক কারণ কমে হচ্ছে, এসেছে। তার অন্যতম কারণ হচ্ছে প্রপার মনিটরিং চলছে। একটা আলাদা ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা হয়েছে। বিএফআইইউ এখানে কাজ করছে। হুম। আমার মনে হয় এরকম যদি এই ট্রেডিং সেক্টরটাকেও কন্ট্রোলিং করার জন্য এরকম কোন ট্রেডিং ইন্টেলিজেন্স ইউনিট বা কিছু একটা গঠন করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় খুবই কার্যকরী হবে। কার্যকরী হবে। এটা হলো ডাইরেক্ট ইন্টারভেনশন। আমি বলবো ফুলেল চৌধুরী, আমি ডাইরেক্ট ইন্টারভেনশনের কথা বলবো। যাদেরকে দিয়ে এটা মনিটর করা হবে, মেনটেন করা হবে, তারা নিজেরাই যদি এটার সঙ্গে মানে ইনভলভ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আমি একটা উদাহরণ দিই, যে আমাকে একজন ভ্যানওয়ালা বলল সবজি নিয়ে আসবে, যে কাউরান বাজার থেকে বেলিরোড আসতে থেকে কয়েকটা জায়গায় ভিতরেও, কয়েকটা জায়গাও তাকে কিন্তু ওই স্পিড মানি, ওটা কোন মানি বলবো আমি জানি না, চাঁদাবাজি আর কি, তাদেরকে দিতে হয়। তাহলে সে যে বেগুনটা $40 কিনলো, সে এখানে এটা এনে $60 বিক্রি করছে। এই একটা 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 বিষয় গেল আর কি। এখানে আরেকটা যেটা বললেন আপনি, যে এই যে কি বলে, বিজনেসম্যানরা, তারা এই
সুযোগটা কিন্তু বারবারই নিচ্ছে, যে পরিবহন খরচটার কথা বলে এবং ইন্টারন্যাশনাল প্রাইসের কথা বলে। সেখানে একটা সম্ভব, যেটা আমি বললেন যে ইনডিরেক্ট ইন্টারভেনশনটা হচ্ছে টিসিবির মাধ্যমে যদি ব্যাপক হারে প্যারালাল যদি তাদের সাথে কম্পিটিশন করা যায়, তাহলে এটা কমে যাবে। এটা আমার একটা কিন্তু দৃঢ় সেটা বিশ্বাস। যাচ্ছে না। ইসিবির অত হ্যাঁ, লোকবল নেই। ইসিবির অত হ্যাঁ, লোকবল নেই। মানে না, অবকাঠামোগত বলেন বা জনসংখ্যা লোকসংখ্যার দিক দিয়ে বলেন, কোন দিক দিয়ে কিন্তু ইসিবির এত ক্ষমতা নেই যেটা প্যারালালি ওদের সাথে কম্পিট করতে না, পারে। কিন্তু 10 বছর থেকে একই কথা বলে আসছি আমরা তো 10 বছর থেকে বলে আসছি যে টিসিবি কে আপনারা এই কম্পিটিশনের মধ্যে নিয়ে আসেন, তাহলেই কিন্তু কিছুটা হলো। এখন ঢাকা শহরে এই যে তারপরে কিন্তু করছে কিছু, বিশেষ করে চাল, ডাল, চিনি, এই ৩ টে জিনিস করছে, সয়াবিন তেলও মাঝে মাঝে দিচ্ছে। কিছুটা হলেও কিন্তু বাজারের প্রভাব আছে। সুতরাং সেই জায়গাটাই এখন বললাম যে একটা ডাইরেক্ট ইন্টারভেনশন আর একটা হলো ইনডিরেক্ট ইন্টারভেনশন। ইনডিরেক্ট ইন্টারভেনশনটার দিকে আমাদের মার্কেট ইকোনমিতে ইনডিরেক্ট ইন্টারভেনশনটা একটা জরুরি বিষয়। জি। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ আমাদের আলোচনা শুনেছেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি এবং প্রফেসর ডক্টর আইনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং জাতীয়, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক নানা রকম বিষয়ে আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলেছি আজকের অনুষ্ঠানে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়ার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে চলার পথটা এমন নয় যে কিছুদিন পরেই এই উন্নয়ন ভেঙে যাবে, ধসে পড়বে। আমরা টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। সেই পুরস্কার কিন্তু পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে বলছি যে আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য করার জন্য কতটা সহজ পরিবেশ আমরা তৈরি করতে পারি, সেই চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি। সেই জায়গাটাতেও আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমাদের যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে দিন, দিন, সেই দ্রব্যমূল্য বৃদ্ধিটাতে নিশ্চয়ই আমাদের বর্তমান সরকার খুবই গভীরভাবে মনোযোগ দিবেন এবং মনিটরিং করার জন্য যা কিছু প্রয়োজন, অবকাঠামোগত হোক, লোকসংখ্যার দিক দিয়ে হোক, প্রযুক্তিগত দিক হোক বা কোনো পলিসি দিয়ে হোক, যেকোনোভাবেই হোক, অথবা সবগুলোকে সমন্বয় করে সমন্বিতভাবে হলেও আমাদের এই জায়গাটাতে নিশ্চয়ই একটি ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলো এবং সবসময় যেটা বলি, আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন, আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার বয়স্ক বাবা-মা, আপনার ছোট সন্তান, আপনার পরিবারের মানুষ সবাই ভালো থাকবেন। ভালো থাকুন।